দিস কম্পিউটার। হ্যাঁ, গতদিনে আমরা একটা জিনিস জাস্ট একটা লাইন আমি ভুলেছিল, পরে আমি দেখলাম যে ডিরেকশনাল ডেরিভেটিভ এর একটা অঙ্ক করতে গিয়ে এইখানে মূলত তোমার কি বলে, এই যে দেখো এই জাস্ট অসুবিধা নেই, জাস্ট একটা সেকেন্ড লাগবে দেখাতে। এই যে আমরা যখন এই অঙ্কটা করছিলাম যে ডিরেকশনাল ডেরিভেটিভ কন্টিনিউয়াস না, অল ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট কিন্তু তোমার কন্টিনিউয়াস না। এই যে আমি ধরো লিখে রাখছি এখানে, এইখানে কিন্তু একটু ভুল হয়েছিল। হ্যালো, এখানে আমরা লিখতেছিলাম যে বাট লিমিট, আসলে লিমিট না, কিন্তু এটা হচ্ছে জাস্ট ফাংশনাল ভ্যালু তোমার। জাস্ট এই বাট এফ অফ 0 0 ইকুয়াল টু 0। দেখো এই কার বরাবর সকল বিন্দুতে কিন্তু এর ফাংশনাল ভ্যালু তোমার হাফ, কিন্তু 0 0 আবার হচ্ছে তোমার 0, কারণ আমাদের ফাংশনের ডেফিনেশনই ওটা ছিল, কিন্তু এই লিমিট লেখা যাবে না, সরি এটা ভুল হয়েছিল, লিমিটটা আমরা বের করতে পারি না। যে একদিকে লিমিটিং ভ্যালু আর একটা ফাংশনাল ভ্যালু যদি তোমার আলাদা হয় এক পথের, তাহলেই তো কন্টিনিউয়াস না। তাহলে এখানে আসলে এইটা লিখতে হবে, বাট এফ অফ 0 0 ইকুয়াল টু 0। কারণ কি আমাদের ফাংশনটা ওরকম করে ডিফাইন করছিলাম, কিন্তু আমরা দেখো এই যে তোমরা জাস্ট এটা ভিডিও হয়ে থাকবে দেখতে পারো, যদি তোমরা অত বেশি দেখো না। এই যে আমাদের ফাংশন কিন্তু এইভাবে ডিফাইন করা ছিল, এক্স যদি 0 হয় খালি, ওয়াই কি তা না, এক্স খালি 0 হলেই ফাংশনাল ভ্যালু 0 তোমার। তাহলে এক্স ও 0 ওয়াই ও 0, তাহলে অবশ্যই ফাংশনাল ভ্যালু 0। কিন্তু আমরা যদি কি লিখছিলাম, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এই প্যারাবোলা বরাবর আসি, তাহলে কিন্তু সব জায়গায় তোমার ফাংশনাল ভ্যালু ছিল কি হাফ। হ্যাঁ, তাহলে জাস্ট এখানে এটা লিখতে হবে যে বাট এফ অফ 0 0 ইকুয়াল টু 0, এই জন্যই এফ ইজ নট কন্টিনিউয়াস এট এই পয়েন্টে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা বোধহয় আমি এখানে জাস্ট ভুল করছিলাম, এটা এই যে সরি। তাহলে এখন ধর আজকে আমরা প্রচুর সময় নষ্ট হয়ে গেল আমাদের। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, জাস্ট একটা লাইন, সমস্যা নেই তেমন কিছু। তাহলে আজকে আমরা মূলত তোমার আহ আহ, কি বলে যে একটা লাইন, যে আমরা হচ্ছে আজকে আমাদের মূল যে সমস্যাটা ছিল এখানে, মূল যে প্রবলেম তোমার কি বলে যে যে আমাদের, আমরা তখন রিয়েল নাম্বারে ছিলাম বা ওয়ান ভেরিয়েবল ক্যালকুলাস ছিলাম যখন, তখন আমরা দেখছিলাম যে জাস্ট এই যে ডিফারেন্সিয়াবিলিটি ডিফারেন্সিয়াবিলিটি শিয়াবিলিটি এই যে ডিফারেন্সিয়াবিলিটি, এটা সবসময় একটা এক পয়েন্ট, হ্যাঁ এট পয়েন্ট, একটা পয়েন্টে সে এ কিন্তু ইমপ্লাই করতো কি তোমার, এই ইমপ্লাই করতো তোমার কন্টিনিউটি। কন্টিনিউটি এন আই কন্টিনিউটি তোমার, ঠিক আছে? এটা কিন্তু কন্টিনিউটি, এটা হচ্ছে মূলই ছিল কিন্তু আমাদের। হ্যাঁ, কিন্তু আমরা এখানে ধরো দুই ধরনের ডেরিভেটিভ ডিফাইন করছি, কিন্তু তোমাদের মনে আছে কিনা যে পার্শিয়াল ডেরিভেটিভ, ধরো পার্শিয়াল ডেরিভেটিভ, ধরো এই যে পার্শিয়াল ডেরিভেটিভ আমরা দেখছিলাম, এটা কিন্তু ধরো ওয়ান ভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে, ধরো এখানে R2 এর ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা কিন্তু আমরা দেখছি যে আমরা একটা অঙ্ক করছিলাম, কিন্তু ডাজ নট ইমপ্লাইজ কন্টিনিউটি। হ্যাঁ, এটা কিন্তু R2 এর ক্ষেত্রে। অথবা আমরা আরো এক ধরনের কিন্তু তোমার ডেরিভেটিভ ডিফাইন করছিলাম, ডিরেকশনাল ডেরিভেটিভ, সেও কিন্তু তোমার ডিরেকশনাল ডেরিভেটিভ, ঠিক আছে? ডিরেকশনাল ডেরিভেটিভ সেও কিন্তু কি করে না তোমার, সে কি কন্টিনিউয়াস হচ্ছিল, মনে আছে? আমরা একটা অঙ্ক করছিলাম যে অল ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট, কিন্তু তোমার কন্টিনিউয়াস না। এও কিন্তু তোমার কন্টিনিউটি ই করে না, ধরো কন্টিনিউটি তোমার ইমপ্লাই করে না। তাহলে আসলে কি দেখা যাচ্ছে, আমরা আসলে এমন একটা ডেরিভেটিভ ডিফাইন করতে চাই যেটা তোমার ওয়ান ডাইমেনশনাল বা রিয়েল নাম্বারের মতো তোমার কাজ করে। এটা কিন্তু সব R2 এর ক্ষেত্রে তোমার যে যেন এমন ডেরিভেটিভ আমরা ডিফাইন করতে চাই যেন তোমার ডিফারেন্সিয়েবল কোনো একটা পয়েন্ট হলে সেই পয়েন্টে যেন তোমার কন্টিনিউয়াস হয়।
তাহলে এটা কিন্তু তোমার পার্শিয়াল ডেরিভেটিভের একটা লিমিটেশন অথবা ডিরেকশনাল ডেরিভেটিভের লিমিটেশন, যে ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট কিন্তু সেই বিন্দুতে কন্টিনিউয়াস হচ্ছে না। কিন্তু সমস্যাটা কি বুঝতে পারলে নাকি? হ্যালো, जी सर। এটা হচ্ছে মেইন প্রবলেম মূলত। তাহলে আমরা আসলে এমন একটা ডেরিভেটিভ ডিফাইন করতে চাই, আমরা কিন্তু কতদিন দেখাইছিলাম বা আগেও দেখাইছি যে ডিরেকশনাল, যে সেকেন্ড চ্যাপ্টার ওটা দেখাইছিলাম যে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট কিন্তু তোমার কন্টিনিউয়াস না। আবার আমরা গতদিন দেখাইছিলাম কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট কিন্তু ওই পয়েন্টে কন্টিনিউয়াস না। তাহলে আমরা আসলে এমন ডেরিভেটিভ ডিফাইন করতে চাই যেন ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে তোমার যেটা তোমার সত্য ছিল সেটা যেন তোমার এখানেও সত্য হয়। সেটাকে আমরা এখানে বলি হচ্ছে তোমার টোটাল ডেরিভেটিভ তোমার। হ্যাঁ, এটাকে আমরা বলি টোটাল ডেরিভেটিভ। ঠিক আছে, ভিডিও তো রেকর্ডিং তো করছি না, কি করছি না ভুলে গেছি। হ্যাঁ, করা হচ্ছে। এখন দেখো এটা আমরা আসলে কেমন করে ডিফাইন করব। আমাদের মূল টার্গেট হচ্ছে তোমার টোটাল ডেরিভেটিভ বলি এটাকে, টোটাল ডেরিভেটিভ। ডেরিভেটিভ তোমার টোটাল ডেরিভেটিভ ডিফাইন করব আমরা, যেন ওই রিয়েল নাম্বারের যে প্রপার্টি সেটা যেন তোমার হোল্ড করে। ঠিক আছে, আসলে এটাকে কেমন করে ডিফাইন করব দেখো, আমরা এখানে ডেফিনেশন আগে দিচ্ছি না, আমি জাস্ট একটু বলছি। ধরো অন্য লাল কালি দিয়ে লিখি। স্বাভাবিক আমরা যখন ডেরিভেটিভের ডেফিনেশন দিই তোমাদের অবশ্যই মনে আছে, ধরো সি পয়েন্টের ডেরিভেটিভ ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এরকম লিখি যে লিমিট h টেন্স টু 0 f অফ c প্লাস h মাইনাস f অফ c, এটা হচ্ছে তোমার h। এরকম করে ডিফাইন করি কিন্তু আমরা, তাই না? এটা তোমরা জানো সবাই, খুব সিম্পল। এখন ধরো আমি যদি এই লিমিটটাকে তুলে দেই, ধরো কথার কথা, বলো তো আমাদের যদি এই লিমিটটা যদি না থাকতো তাহলে তো আসলে কিন্তু কখনোই এটা কিন্তু এর সমান হতো না। ধরো এরকম এফ প্রাইম অফ সি, ধরো এই যে এফ অফ সি প্লাস এইচ, এই যুক্তিকে ব্যবহার করে তোমার দিচ্ছে এই যে এইচ, এটা কিন্তু সমান হতো না। তোমাকে কিছু ইরার বা এই দুজনের ভিতরে এটা কিন্তু, এটা তোমার ফাইনাইট ডিফারেন্স মেথড পড়ছো নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটা কিন্তু যে ডিফারেন্স কোশেন্ট বলে এটাকে, এটা কিন্তু আসলে ডেরিভেটিভের সমান না। যখন তুমি এইচ কে জিরোর কাছাকাছি নাও তখন কিন্তু সে ডেরিভেটিভ হয়। তাহলে আসলে তুমি যদি এক্সাক্ট এটা সমান এটা লেখো তাহলে কিন্তু আসলে কিছু এরর থাকে বা এই দুজনের কিছু ডিফারেন্স থাকে, সেটাকে আমরা এরকম নোটেশন দিয়ে লিখি যে ধরো প্লাস, এই যে সে ডিপেন্ড করে, ডিফারেন্সটা ডিপেন্ড করে কিন্তু এইচ এর উপরে, যে এইচ তুমি যত জিরোর কাছাকাছি নেবে এই ডিফারেন্স তত তোমার কমবে কিন্তু। হ্যাঁ, আর এই সি কারণ দিছি, এই সি পয়েন্টে আমরা ডিফারেন্স বের করছি। তাহলে এটাকে আমরা স্বাভাবিক বলি যে এরর টার্ম। এটা কি বুঝতে পারলে? এটা কিন্তু ডেরিভেটিভের ডেফিনেশন। কিন্তু আমরা যদি এই লিমিটটাকে তোমার না দেই তাহলে কিন্তু এক্স্যাক্টলি সে কিন্তু এর সমান হবে না। তাহলে অবশ্যই এর ভিতরে কিছু ডিফারেন্স থাকবে। হয় ধরো এইচ কে কোন দিক থেকে নিচ্ছ তার উপর ডিপেন্ড করতে হবে, বড় হতে পারে ছোট হতে পারে, আমরা কিছু জানি না, ধরো এক্সাক্ট হবে না। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ডিফারেন্স বা এরর টার্ম। যে আমরা যদি এরকম লিমিট ছাড়াই লিখি তাহলে এটা হচ্ছে তোমার এরর টার্ম। ই দিয়ে এরর টার্ম লিখছে, সে ডিপেন্ড করে কিন্তু এইচ এর উপরে। এইচ যত কাছে যাবে জিরোর, এরর তত কম হবে। আর এই সি দিছি কারণ কি, তুমি সি পয়েন্টে বের করছো ডেরিভেটিভ, নাকি বুঝতে পারোনি? হ্যালো, जी सर বুঝতে পারছি। হ্যাঁ, এইটার সাহায্যেই আমরা এই যে এটার সাহায্যে আমরা টোটাল ডেরিভেটিভের ডেফিনেশন দিব। আমি অনেক কথা বলবো না কারণ সময়ের অভাব, জাস্ট খুব একটা প্রিলিমিনারি বলছি। তাহলে এখন আমরা ধরো এই যে ডেফিনেশন, টোটাল ডেরিভেটিভের ডেফিনেশন, এই যে আমি এখন কালো কালি দিয়ে লিখছি ধরো ডেফিনেশন। এটা জাস্ট গল্পটা এরকম যে এখান থেকে আসছে একটা লিনিয়ার ফাংশনাল। হ্যাঁ, যে ডেফিনেশনটা এরকম তোমার, যে আমরা বলতেছি এরকম একটা ফাংশন ধরে নেবো আমরা, যে এটা কিন্তু আমরা ধরবো হচ্ছে তোমার ভেক্টর ভ্যালুড ফাংশন। তাহলে যে ধরো এরকম একটা ফাংশন, এফ ইজ এ ফাংশন ফ্রম আর এন টু আর এম। ঠিক আছে, তার আমরা বলতেছি দি ফাংশন, দি ফাংশন, দি ফাংশন এফ is said
to be differentiable. হ্যাঁ, ডিফারেন্সিয়েবল দেখা যাচ্ছে না, ডিফারেন্সিয়েবল ধরো at point C একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলবো যদি ইফ দেয়ার এক্সিস্ট, আমরা কিন্তু টোটাল ডেরিভেটিভের ডেফিনেশন দিচ্ছি, এটা কিন্তু ইফ দেয়ার এক্সিস্ট, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এরকম ডেরিভেটিভ খুঁজে পাওয়া যায়, ডেরিভেটিভ এক্সিস্ট হলে তোমার সেখানে কন্টিনিউয়াস হয়। ইফ দেয়ার এক্সিস্ট এ লিনিয়ার ফাংশনাল, এ লিনিয়ার ফাংশন, লিনিয়ার, তোমরা তো লিনিয়ার অ্যালজেব্রা পড়ছো তো নাকি? নাকি? জি স্যার পড়েছি। হ্যাঁ, অল্প একটু জ্ঞান লাগবে লিনিয়ার, এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, দেয়ার এক্সিস্ট এ লিনিয়ার ফাংশন টিসি, ওই যে সি দিচ্ছি কারণ সি বিন্দুতে আমরা ডেরিভেটিভ ডিফাইন করছি সেই জন্য। সেটা হচ্ছে তোমার আর এম থেকে এই যে আর এম এর উপরে তোমার যে সাচ দ্যাট, নিচে দিয়ে লেখি সমস্যা নেই, যে সাচ দ্যাট খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই, যে সাচ দ্যাট এরকম যদি হয় তোমার দেখো যে এফ অফ সি প্লাস ধরো ভি দিচ্ছি আমরা, এইচ না দিয়ে একটু ভি দিচ্ছি সমস্যা নেই এখানে, যেহেতু ভেক্টর তো সেই এফ অফ সি প্লাস এই যে দেখো টিসি অফ ভি প্লাস এই যে তোমার নর্ম অফ ভি ইকুয়াল টু ইসি অফ এই যে ভি, এটা কিন্তু ইরর টার্ম, ইসি অফ ভি, ওই যে এইচ না দিয়ে আমরা ভি দিছি সমস্যা নেই, এফ সি প্লাস এইচ যদি দিতে, এখানে এইচ দেবো না আমরা কারণ যেহেতু ভেক্টর হিসেবে ই করছি সেই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ই হচ্ছে হোয়ার, একই জিনিস কিন্তু বুঝতে পারছো, ইসি অফ ভি তোমার এটা হচ্ছে টেন্স টু জিরো অ্যাজ ভি টেন্স টু তোমার জিরো, এইটা। তাহলে আমরা এই যে টিসি অফ ভি কেই আমরা বলি হচ্ছে দ্য লিনিয়ার ফাংশন, এটাই হচ্ছে আমাদের টোটাল ডেরিভেটিভ। আসলে এটা কিন্তু একই জিনিস, দেখো তোমরা যে কত না সি প্লাস এইচ এফ অফ সি সেই টিসি অফ ভি, আর এখানে কিন্তু লিমিট যেহেতু দেয়নি তোমার এই যে ইরর টার্ম আসছে, এই যে নর্ম অফ ভি, এটা তো তোমরা জানো যে নর্ম অফ ভি মানে লেন্থ, ভি এর লেন্থ, আর ইসি অফ ভি, তখন আমরা এই দি লিনিয়ার ফাংশন আমরা এরকম বলি যে দ্য লিনিয়ার ফাংশন, the linear function TC is called the total derivative of f at c, এই যে সি বিন্দুতে, ঠিক আছে? এটা যে তোমার টোটাল ডেরিভেটিভ ডেফিনিশন। এখানে হচ্ছে এর যে এরর টার্ম ভি যদি তোমার জিরোর দিকে যায় তাহলে এরর টার্মটা অবশ্যই জিরোর দিকে যাবে, আর এটা ওই জাস্ট একই সাথে, কিন্তু এইচ আমরা দিতে পারবো না কারণ এইচ তো একটা তোমার কি বলে যে একটা স্কেলার কিন্তু, আর এখানে যেহেতু আমরা ভেক্টরের উপর ডিফাইন করছি, এই যে দেখো আর এম কিন্তু যেহেতু R2, তাহলে কিন্তু এক একটা তোমার কি হবে, এইচ হবে না, কিন্তু একটা আর একটা নতুন ভেক্টর হবে, তোমার এইচ পরিমাণ বাড়াতে পারবা না তুমি, বুঝতে পারছো? কারণ তোমার তো ওখানে যেমন আমাদের কি একটা নাম্বার ছিল, সি একটা পয়েন্ট ছিল, সি কে সি প্লাস এইচ বানাতাম, কিন্তু এখানে কিন্তু এইচ বাড়াতে পারবো না কারণ যে সি প্লাস এইচ, তাহলে তা তো হবে না, কারণ তুমি তো একটা ভেক্টরকে আর একটা ভেক্টর দিয়ে যোগ করে বিয়োগ করে বাড়াতে হবে তোমার, এই জন্য আমরা এখানে ভি দিছি, কিন্তু এফ অফ সি প্লাস ভি সমান সমান যদি এফ অফ সি টিসি অফ ভি, এই যে যা যে পরিমাণ বাড়াইছে তার নর্ম অফ ভি আর এই যে এরর টার্ম, তখন আমরা এটাকে, এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, এত একে আমরা বলবো হচ্ছে তোমার টোটাল ডেরিভেটিভ। আর এই এরর টার্মটা তোমার টেন্স টু জিরো হবে যদি ভিটা তোমার টেন্স টু
জিরো হয়। তাহলে আমরা যদি এইভাবে ডেরিভেটিভকে ডিফাইন করি তাহলে আমরা দেখতে পারবো যে তোমার ওই যে ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাই করে তোমার কন্টিনিউটি। ঠিক আছে, তোমাদের কারো প্রশ্ন আছে কোনো? একটু কঠিন জিনিস, মাঝখানে আমি একটু কিছু কথা বলিনি, অল্প একটু বলছি কারণ সময়ের অভাব, এমনি সময় নষ্ট হয়ে গেছে। স্যার হ্যাঁ বলো। ডেফিনিশনটা ভালোভাবে বুঝতে পারলাম না। হ্যাঁ ভালোভাবে আসলে বোঝা একটু কঠিনই আছে। বুঝতে পারলাম না স্যার। না আমরা আমরা বলতেছি কি, তোমাকে এইটাই বুঝতে হবে কিন্তু প্রথমে, এই যে এটা কোথা থেকে আসছে। আমরা কিন্তু লিমিট ছাড়াই ডেফিনেশন দিছি, খেয়াল করছো কিনা? আছে এখানে কোনো লিমিট? হ্যাঁ না স্যার, হ্যাঁ লিমিট নাই। হ্যাঁ লিমিট নাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। লিমিট না থাকলে কি ঘটনা ঘটে, আমি কিন্তু এখান থেকেই ডেফিনেশনটা তৈরি হয়েছে, খেয়াল করছো কিনা দেখো, খেয়াল করে দেখো। তুমি এটাকে গুণ গুণ করো এখানে, এর সাথে গুণ হলে কি হবে? এইচ এফ প্রাইম অফ সি হবে না? খেয়াল করে দেখো, এটা গুণ করে দাও। এই ডেফিনেশনই লিখছি হুবহু, কিন্তু এইচ লিখতে পারবো না। এই গুণ করে দিলে কি হবে? এইচ এফ প্রাইম অফ সি হবে না? আর এর সাথে কি হবে? এখানে একটা এইচ হবে। এই হবে। তাহলে তুমি সব এই এইচ কে তাহলে কি হবে? তুমি যদি এইটাকে নাও, এই যে এফ অফ সি প্লাস এইচ, তাই না? তাহলে কি হবে? এটাকে যদি ওই পারে পার করে দাও, কি হবে? এফ অফ সি প্লাস এইচ ইন্টু এফ প্রাইম অফ সি আর এইচ ইন্টু ইসি অফ এইচ হবে না? দেখো দেখি, এই জিনিসই না হুবহু? হ্যাঁ এটাকে তুমি এইচ দিয়ে গুণ করে দাও, এই যে দেখো, এই দিয়ে যদি গুণ করে দাও, ধরো আমি এখানে এইচ দিয়ে গুণ করে দাও, এখানে কি এইচ আসবে না? ধরো এই এইচ থাকবে না, তাই না? এখানে কি আসবে? এইচ আসবে না? এটা কি বুঝতে পারছো তোমরা? এটা কি বুঝতে পারছিলে যে লিমিট তুলে দিলে কেন এটা হয়, এরর আসবে কেন? অবশ্যই তো ডিফারেন্স পাবা। ঠিক আছে, হ্যালো? স্যার হ্যাঁ, ওটুক স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ তাহলে এখন এই এইচ দিয়ে যদি তুমি গুণ করে দাও, দেখো এই ডেফিনেশনটাই লিখছি, খালি এইচ দিয়ে গুণ করে দিলে কি এরকম হবে না? স্যার এরকম হবে। হ্যাঁ তারপর তুমি যদি এটাকে এই পাশে পার করে দাও, ধরো এই পাশে যদি পার করে দাও, এখানে এইচ প্লাস হোক মাইনাস হোক সমস্যা নেই, এটাকে যদি তুমি এদিকে পার করে দাও, ধরো এই যে, তাহলে কি হবে দেখো, হুবহু এই জিনিস হবে। দেখো খেয়াল করে দেখো, আমরা এই যে এইচ এফ প্রাইম অফ সি কেই আমরা লিখছি হচ্ছে তোমার, এই যে এইচ এফ প্রাইম অফ সি কেই আমরা লিখছি কি টিসি অফ ভি। এইচ এর জায়গায় শুধু ভি লিখছি, খেয়াল করে দেখো এখানে ভি লিখছি, এই যে ভি। ঠিক আছে, এই যে এফ অফ সি এটাকে আমরা লিখছি হচ্ছে তোমার টিসি অফ ভি, টিসি অফ ভি। আর এটাকে লিখছি ধরো নর্ম অফ ভি, আর ইসি অফ ভি লিখছি। দেখো মানে ওই জিনিসটাই লিখছি, খালি আর কিছু লিখিনি। তুমি যদি এড়ে বুঝে থাকো, এটাই একই জিনিস। দেখো এখন তুমি বলতে পারো এখানে খালি আমি প্লাস দিছি, সমস্যা নাই, এটা এই এইচ কি প্লাস হবে না মাইনাস হবে আমরা জানি না। এইচ তো লেস দেন জিরো হতে পারে, গ্রেটার দেন জিরো হতে পারে তোমার। এই জিনিসটাই লিখছি খালি, লিমিট ছাড়া। এখন কি বুঝতে পারছো একটু? হ্যালো? স্যার আপনি ডেফিনেশনে সি দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ এই সিটা কি কি স্যার ভেক্টর? হ্যাঁ, সে অবশ্যই সব ভেক্টর। এখানে তো তোমার কি এই সিটা তো অবশ্যই আর এন এর একটা পয়েন্ট, আর এন এর উপর তো ডিফাইন করছি আমরা। তুমি তো একটা ফাংশন ডিফাইন করছো আর এন থেকে আর এম এ, তাহলে এই সিটা অবশ্যই আর এন এর একটা মেম্বার তোমার। এই সিটা একটা ভেক্টর, ভিটা একটা ভেক্টর, সব ভেক্টর। আমরা তো ধরো মিনিমাম ধরো R2 থেকে ডিফাইন করতে যাচ্ছি আমরা। সিটা একটা ভেক্টর, ভিটাও একটা ভেক্টর। এই জন্যই সিটা ভেক্টর বলে এখানে এইচ দিতে পারিনি, কারণ একটা ভেক্টরের সাথে আমরা একটা স্কেলারকে যোগ করতে পারি না, দুটো ভেক্টরকে যোগ করি। সিটা অবশ্যই ভেক্টর, ভিটা অবশ্যই ভেক্টর। জাস্ট এই জিনিসটাই লিখছি আমরা। আর কোনো প্রশ্ন আছে? স্যার এই ডেফিনেশনের আলোকে স্যার একটা एग्जांपल দিয়ে বুঝান। হ্যাঁ এক্সাম্পল তো দিব, সেটা তো পরেই দিব আমরা। স্যার এক্সাম্পল অবশ্যই। এখানে আর হ্যাঁ এন টা হচ্ছে আর আর এম, ওই এম হ্যাঁ আর এন এর মধ্যে সম্পর্কটা কোনো সম্পর্ক নেই, যে কোনোটা বড় ছোট হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। এই এম এর মান তোমার 1 হতে পারে, তখন রিয়েল ভ্যালুড ফাংশন হয়ে যাবে। এম এর মান 2 হতে পারে, কিন্তু এইখানে অবশ্যই তোমার এন অবশ্যই এটা যদি ই হয়, মানে এই এন এর মান 1 হলেও এর ক্ষেত্রে সত্য। দেখো এখান থেকে আসছে, এন এর মান যদি তোমার 2 হয় তাও এটা সত্য, মানে এটা হচ্ছে এর এর জেনারেলাইজেশন তোমার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এর জেনারেলাইজেশন।
এন এম এর কোনো ইস্যু নেই, অবশ্যই দুইজন একের থেকে বড় বা একের সমান, সর্বোচ্চ এটা নেগেটিভ তো হতে পারবে না। হ্যাঁ সেই তাহলে আমরা আমরা মূলত দেখাবো যে এইরকম করে যদি আমাদের মূল টার্গেট হচ্ছে এটা, এরকম করে যদি তোমার হয় সেটা আমরা দেখাবো যে তোমার কি বলে যে এটা হচ্ছে আমাদের মূল টার্গেট, যে কন্টিনিউয়াস হয় এই সি বিন্দুতে, এরকম করে যদি আমরা ডিফাইন করি। তার আগে আমরা আরেকটা জিনিস দেখাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এরকম যদি হয় তখন আমরা বলতেছি হচ্ছে তোমার এখান থেকে কমপ্লিটলি এখান থেকে আসছি, আর কিচ্ছু না। আমরা ছোট্ট একটা বলি দেখো, তারপরে আমরা আমাদের মূল যে জিনিসটা তখন বুঝতে পারবা যে একটা থিওরামের মতো। আমরা আসলে দেখবো যে এই যে ডিরেকশনাল ডেরিভেটিভের সাথে সম্পর্ক আছে। বলতেছি যে লেট এফ ইজ ডিফারেন্সিয়েবল if f is differentiable at c with তোমার with টোটাল ডেরিভেটিভ, আমরা যে ডিফাইন করলাম কিন্তু টোটাল ডেরিভেটিভটাকে উইথ ধরো এই যে টোটাল ডেরিভেটিভ উইথ টোটাল ডেরিভেটিভ টিসি, সি বিন্দুতে ডিফারেন্সিয়েবল এবং সেই সি বিন্দুতে যে টোটাল ডেরিভেটিভ এই যে কেবল ধরে ডিফাইন করলাম। হ্যাঁ তখন বলতেছে যে দেন the directional derivative exists, I বলছি the total directional derivative exist। তাহলে এটা দেখো জেনারেলাইজেশন, যে টোটাল ডেরিভেটিভ যদি এক্সিস্ট হয় অবশ্যই ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট ফর এভরি। এটা যদি জেনারেলাইজেশন না হতো তাহলে কেউ মেনে নিত না, কিন্তু এভরি ইউ, এগুলো কিন্তু সব ভেক্টর, আমরা ভেক্টর চিহ্ন ম্যাথমেটিক্সে দেই না। হ্যাঁ ইন Rn and in Rn in Rn খালি তা না, সে অবশ্যই তোমার ডিরেকশনাল ডেরিভেটিভ সমান হয়ে যাবে। তাই বলতেছে যে and এই যে দেখো এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ এফ সি ইউ আমরা এরকম করে লিখছিলাম, কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ এট সি উইথ ডিরেকশন ইউ, কিন্তু ইউ ডিরেকশনের দিকে, সে কার সমান হয়ে যাবে, এই যে দেখো তোমার ইসের সমান হয়ে যাবে, টোটাল ডেরিভেটিভের সমান হয়ে যাবে। বলতেছে যে একটা ফাংশন এফ যদি তোমার ডিফারেন্সিয়েবল হয় at c তে উইথ দ্য টোটাল ডেরিভেটিভ টিসি, তাহলে আসলে বলতেছে যে তখন সে আসলে ওই বিন্দুতে সব ডিরেকশনাল ডেরিভেটিভ ফর এভরি ইউ এক্সিস্ট, যে কোনো দিকে, যে কোনো ইউর দিকে ইন Rn এর। আসলে খালি না, সে আসলে সমান ওই ডিরেকশনাল ডেরিভেটিভের সমান। তাহলে আসলে কি এই টোটাল ডেরিভেটিভ কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ এর তোমার জেনারেলাইজেশন। আমরা তো কিন্তু জানি যে পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু একটা পার্টিকুলার ফর্ম অফ ডিরেকশনাল ডেরিভেটিভ। আমরা যদি ডিরেকশনটা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর নিই তখন সেটা পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে যাবে ডিরেকশনাল ডেরিভেটিভের ক্ষেত্রে। এই ইউটাকে যদি ভেক্টর দানি 1 0 আর একটা যদি 0 1 নিই তাহলে কিন্তু এটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে যাবে। হ্যাঁ তাহলে এখন আমরা এখানে যেটা দেখাচ্ছি যে এইটা হচ্ছে তোমার আমরা যে টোটাল ডেরিভেটিভ ডিফাইন করলাম সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভের জেনারেলাইজেশন, সেটা দেখাবো। প্রশ্নটা কি বুঝতে পারছো? হ্যালো, যে কোথাও যদি কোনো একটা বিন্দুতে যদি তোমার টোটাল ডেরিভেটিভ এক্সিস্ট হয় তাহলে অবশ্যই তোমার তোমার হবে এই যে প্রুফ, এটা প্রুফ করবো আমরা।
প্রশ্নটা কি বুঝতে পারছো? এমনি একটু কঠিন জিনিস এটা। এফ হচ্ছে ডিফারেন্সিয়েবল এট সি উইথ টোটাল ডেরিভেটিভ। এই যে আমরা যে কেবল যে টোটাল ডেরিভেটিভ ডিফাইন করলাম সেই, তখন আমরা বলতেছি দেন দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট ফর এভরি ইউ ইন আর এন, এবং সেই ডিরেকশনাল ডেরিভেটিভ আসলে ওই বিন্দুতে টোটাল ডেরিভেটিভের সমান। সেটা হচ্ছে আমাদের মূল ই, মানে আসলে জেনারেলাইজেশন অফ। প্রশ্ন কি বুঝতে পারছো? হ্যালো, অল্প বুঝতে পারলেই হবে, সব একবার আসলে বোঝা কঠিন। হ্যাঁ, না কিছুই বুঝতে পারনি? আছো তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ না নাকি? শুনতে পাচ্ছি জি স্যার। স্যার। কিছু বুঝতে পারলে হবে, আর নিজেরা একটু পড়তে হবে, এত সহজ সহজ না একটু অত বেশি এটা। হ্যাঁ, সিন্স এফ ইজ ডিফারেন্সিয়েবল, f is differentiable, sorry, f is differentiable at c, আমরা এর বলে দিচ্ছি c তে, এবং সেখানে কি টোটাল ডেরিভেটিভের কথা বলে দিচ্ছি যে উইথ টোটাল ডেরিভেটিভ ধরো, উইথ উইথ আমরা যে টোটাল ডেরিভেটিভ ডিফাইন করলাম, উইথ টোটাল ডেরিভেটিভ উইথ টোটাল ডেরিভেটিভ তোমার কত? টিসি। আমরা টোটাল ডেরিভেটিভ টিসি দিয়ে কিন্তু ডিনোট করছি এই যে। তাহলে আমরা টোটাল ডেরিভেটিভের যে ডেফিনেশন জানি, তাহলে কি লিখতে পারি যে দেয়ারফর, দেখা যাচ্ছে না আবার, যেহেতু তোমার এফ ইজ ডিফারেন্সিয়েবল এট সি উইথ টোটাল ডেরিভেটিভ, তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো কিন্তু এই যে এফ অফ এই যে সি প্লাস ভি কি হবে বলো তো, কি যে টোটাল ডেরিভেটিভের ডেফিনেশন এফ অফ সি প্লাস টিসি অফ ভি প্লাস নর্ম অফ, এটাই কিন্তু টোটাল ডেরিভেটিভের ডেফিনেশন, যে এই যে নর্ম অফ ভি ইকুয়াল টু এরর টার্ম ইসি অফ ভি। এই যে এখানে একটা, এটাকে ধরো আমরা একটা নাম দিই, এখানে একটা শর্ত হচ্ছে তোমার যে এই যে এরর টার্ম টেন্স টু জিরো হবে যখন তোমার ভি টেন্স টু জিরো, এটা হচ্ছে মূল থিং, টেন্স টু জিরো হবে অ্যাজ ভি টেন্স টু জিরো। এটাই হচ্ছে আমাদের তোমার টোটাল ডেরিভেটিভ ডেফিনেশন। দেখো এটাই কিন্তু আমরা লিখছি, এখান থেকে দেখো আমরা প্রমাণ করতে পারবো খুব সহজে। এখন যদি ধরো ভি যদি জিরো হতো, তাহলে আসলে প্রমাণ করার কিছুই নেই। দেখো যদি ভি জিরো না হয় তখন আমরা প্রমাণ করবো। আসলে দেখো আমরা যদি ভি যদি জিরো হতো, মানে জিরো ডিরেকশনের দিকে, মানে কোনো ডিরেকশন না আর কি, সেইটা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে আমরা এরকম বলতাম, যদি ভি যদি জিরো হয়, খেয়াল করে দেখো যে দেন তোমাদের ইসের কথা যদি মনে থাকে যে এফ প্রাইম সি অফ ভি, ভি মানে জিরো কিন্তু এই ডিরেকশনের দিকে, এটা তোমার কি হবে মনে আছে কিনা তোমাদের? ডিরেকশনাল ডেরিভেটিভের যে ডেফিনেশন ছিল যে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কিন্তু ধরো এফ অফ এই যে সি, এই সি কিন্তু ভেক্টর ছিল বলে এখানে এইচ ইন্টু ইউ দিতে হয়েছিল, খালি কিন্তু বলছিলাম আমি গতদিন শুধু এইচ দিতে পারিনি। হ্যাঁ, তাহলে এখানে ইউ, ইউ মানে তো ইউ ছিল, তাহলে এখানে ইউ কিন্তু জিরো, তোমার এই ইউ কিন্তু জিরো, মাইনাস এফ অফ তোমার কত সি, সি পয়েন্টে ভাগ এই যে এইচ ছিল কিন্তু, তাহলে এখানে দেখো এইচ ইন্টু জিরো মানে তো এখানে ডট দাও, এইচ ইন্টু জিরো মানে তো জিরো, তাহলে এফ অফ সি মাইনাস এফ অফ সি, আসলে এটা কি তোমার, এটা কিন্তু জিরো। ঠিক আছে, যে ভি যদি জিরো ডিরেকশনে, মানে কোনো ডিরেকশন না যেটা বোঝাচ্ছি, তাহলে ভি যদি জিরো হয় তাহলে কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ জিরো। তাহলে এখন টোটাল ডেরিভেটিভ কি হবে দেখো, এন্ড টোটাল ডেরিভেটিভ তো আমাদের টিসি, এন্ড এখানে যদি তুমি জিরো বসাও দেখো কি হবে, এই ভি যদি জিরো হয় তাহলে এফ অফ সি হবে, এটা এফ অফ সি টিসি অফ ভি, আর ভি যদি জিরো হয় নর্ম অফ জিরো তো জিরো তোমরা জানো, তো এই টার্ম পুরো জিরো হয়ে যাচ্ছে, তাহলে টিসি অফ জিরো ইকুয়াল টু এফ অফ সি, আবার বিয়োগ এফ অফ সি মানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটাকে ওইটাও কিন্তু দেখো জিরো হচ্ছে, টিসি অফ জিরো সেও কিন্তু তোমার জিরো, এখানে তুমি লিখতে পারো যে ওটার নাম দিছো বোধহয় বাই 1। তাহলে ভি জিরো হলে দেখো ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট এবং সে হচ্ছে তোমার টোটাল ডেরিভেটিভের সমান কিন্তু। এখন আমরা তো ধরবো জাস্ট ভি জিরো না, ধরে প্রমাণ করবো আমরা, তাহলে আমাদের হয়ে যাবে সব ক্ষেত্রে। তাহলে এখন ধরো আমরা ধরি যে টেক
যে আমরা ধরলাম যে therefore we assume therefore we can assume, আমরা assume করতে পারি, we can assume that, আমরা কি assume করতে পারি যে v not equal to 0, ঠিক আছে, যে v 0 না, এবং আমরা ধরো v কে যে কোনো একটা u এর গুণফল আকারে বললাম, ধর টেক এরকম করে ধরলাম যে টেক v হচ্ছে h ইন্টু ইউ, যেখানে তোমার উইথ অবশ্যই আমাদের যেহেতু v 0 না, তাহলে অবশ্যই h নট ইকুয়াল টু 0। এই তাহলে এখন আমরা ধরো এক থেকে দেখাতে পারবো আমরা যে ফ্রম ওয়ান ধরো উই গেট, আমরা কি পাই ফ্রম ওয়ান থেকে, ধরো এফ অফ সি প্লাস এইচ ইউ, ভির পরিবর্তে এইচ ইউ বসাইছি কিন্তু, তাহলে তোমার এখানে হবে এফ অফ সি, তারপর হচ্ছে জাস্ট আমরা আমাদের যে ডেফিনেশন আছে টোটাল ডেরিভেটিভের যে ডেফিনেশন সেখানে আমরা কিন্তু বসাচ্ছি। দেখো ওখান থেকে এটা কিন্তু এক্সিস্ট, আমরা বলে নিছি, কিন্তু ধরে নিছি যে টোটাল ডেরিভেটিভ এক্সিস্ট, এইচ অফ ইউ, আমাদের দেখাতে হবে যে ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট হয়। এখানে তোমার হচ্ছে নর্ম অফ এইচ ইউ, এখানে হচ্ছে তোমার এরর টার্ম আমাদের ইসি, ভির পরিবর্তে তোমার এইচ ইউ, জাস্ট আমরা বসাইছি যেহেতু আমাদের টোটাল ডেরিভেটিভ এক্সিস্ট। যদি ভুল না লিখে থাকি ঠিকই আছে বোধহয়। তাহলে এখন এখান থেকে দেখো আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করব, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। তাহলে এখান থেকে ধরো আমরা এরকম লিখতে পারি আশা করি যে এফ অফ, বুঝতেই পারছো এখানে ভি সমান এইচ ইউ কেন লিখলাম, যে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করব তাই, ঠিক আছে, সি এইচ ইউ মাইনাস, ধরো আমরা এরকম লিখতে পারি কিন্তু এফ অফ সি ইকুয়াল টু তোমার এই যে, এখন এইখানে খালি আমরা একটা প্রপার্টি ব্যবহার করব, এটা কিন্তু আমরা কিন্তু বলছিলাম মানে টিসি কিন্তু একটা লিনিয়ার ফাংশন, তাহলে লিনিয়ার ফাংশন হলে কি হয়, তুমি এই স্কেলারকে কিন্তু বাইরে নিতে পারো, লিনিয়ার ট্রান্সফরমেশনে তোমরা পড়ছো আশা করি, তাই না? আর এখানে তুমি ই করতে পারো যে এরকম যদি ই হয় তোমার, এই যে নর্ম হলে এই অ্যাবসলিউট ভ্যালু অফ এইচ, প্রথম চ্যাপ্টারে তোমাদের মাসুম স্যার পড়ানোর কথা, অবশ্যই হয়তো মনে না থাকতে পারে, দেখে নেবো একটু, এই যে এরকম লিখতে পারি আমরা। আর এটা হচ্ছে তোমার এই যে ইসি অফ এইচ ইউ, দেখা যাচ্ছে না, ইসি অফ ধরো এইচ ইউ, ঠিক আছে, এটা কিন্তু। তাহলে এখন দেখো আমাদের যেহেতু ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে, আমরা যদি এইচ টেন্স টু 0 করি তাহলে আশা করি তুমি ই হয়ে যাবে, যে এইচ টেন্স টু যদি 0 ধরি, এইচ দ্বারা ভাগ করবো এবং এইচ টেন্স টু আমরা ধরো 0 ধরবো, ঠিক আছে, নাও ডিভাইড বাই এইচ and let ধরো এইচ টেন্স টু 0, হ্যাঁ, এইচ টেন্স টু 0 হলে তাহলে কি হবে, দেখো দেখা যাচ্ছে না, হ্যাঁ এইচ টেন্স টু 0, তাহলে দেখো আমরা বোধহয় এরকম লিখতে পারি, অবশ্যই দেখো যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ ইউ মাইনাস এফ অফ সি ভাগ হচ্ছে তোমার এইচ দিয়ে ভাগ করে দিচ্ছে আর কিছু না। তাহলে এইদিকে কি হবে তোমার, এইদিকে দেখো আমরা এরকম লিখে দিলাম টিসি অফ এইচ, টিসি অফ সরি এইচ না ইউ, টিসি অফ, এটা কিন্তু ইউ, মুছে দিয়ে লিখি টিসি অফ ইউ, ঠিক আছে, দেখো এটা ঠিক আছে কিনা, কারণ কি দেখো খেয়াল করে, কারণ লিখছি এটা কেন হলো, ধরো এদিকে যদি এইচ দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু তোমার যদি এইচ যদি টেন্স টু 0 হয় তাহলে তোমার অবশ্যই কিন্তু এইচ ইউ টেন্স টু 0, ঠিক আছে, আর যদি এইচ ইউ যদি টেন্স টু 0 হয় তোমার অবশ্যই আমরা যে ইরর টার্মের যে ডেফিনেশন ছিল, ভি যদি টেন্স টু 0 হয় ইসি অফ ভি টেন্স টু 0, তো আমাদের ইসি অফ এইচ ইউ আছে সেও অবশ্যই টেন্স টু 0, আর এখানে তোমার এই যে এটা তো 0, ঠিক আছে, তাহলে এই বাম পাশ কি বলো দেখি,
বাম পাশ কিসের ডেফিনেশন? ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশন কিন্তু। তাহলে আমরা দেয়ারফর এরকম লিখতে পারি যে এ প্রাইম অফ সি ইউ, এটা কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশন। এই যে দেখো, ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট, খালি এক্সিস্ট না, সে হচ্ছে তোমার ওই যে টোটাল ডেরিভেটিভের ইকুয়াল। এটাই আমাদেরই ছিল। অর্থাৎ আমরা যে ডেরিভেটিভ ডিফাইন করছি তোমার, সেটা আসলে কিছুই না, ওই যে পার্শিয়াল ডেরিভেটিভ ছিল বা ডিরেকশনাল যে ডেরিভেটিভ ছিল তার জেনারেলাইজেশন। তো এই সবাই হচ্ছে জাস্ট পার্টিকুলার ফর্ম, ডিরেকশনাল ডেরিভেটিভের পার্টিকুলার ফর্ম তোমার, পার্শিয়াল ডেরিভেটিভ পার্টিকুলার ফর্ম এই টোটাল ডেরিভেটিভের। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের তোমারই, যে তোমাকে নতুন এমন কিছু ডিফাইন করতে হবে যে আগের গুলো যেন সত্য থাকে এবং তোমার যে মূল উদ্দেশ্য সেটা যেন হয়। কিন্তু আগের গুলো তো তুমি এমন কিছু ডিফাইন করলে যে আগের গুলো সত্য না, তাহলে মিনিংলেস, কেউ মেনে নিবে না। তাহলে আমরা দেখলাম আগের যে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ ছিল, যে কোথাও যদি তোমার টোটাল ডেরিভেটিভ এক্সিস্ট হয় তাহলে সেখানে অবশ্যই অবশ্যই তোমার ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট, খালি এক্সিস্ট না, সে ওই টোটাল ডেরিভেটিভের সমান। তাহলে এটাই আমাদের হেন্স দ্য থিওরাম ইজ প্রুভড। কারো প্রশ্ন আছে? বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে জাস্ট, কিন্তু তোমাকে দুটো ডেফিনেশন মনে রাখতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। এখন আসলে আসলে আমাদের মূল যে জিনিসটা আমরা হচ্ছে চাই হচ্ছে যেমন ডেরিভেটিভ ডিফাইন করতে তোমার সেভারেল ভেরিয়েবলে, যে যেখানে তোমার ডিফারেন্সিয়েবিলিটি হলেই যেন সে কন্টিনিউয়াস হয়, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। হ্যাঁ, সেই মূল টার্গেটটা আমরা যেতে চাচ্ছি। এটা ছোট্ট প্রমাণ, কিন্তু খুবই ডিপ ধারণা তোমার। এটা তোমাকে যদি পরীক্ষা ভাইভাতে জিজ্ঞেস করে যে ধরো সেভারেল ভেরিয়েবলের একটা সবচেয়ে বড় মানে কি, মানে ডিফেক্ট বা সমস্যা কি বলো? হ্যাঁ, যে তোমার বলবা যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট, তাও কিন্তু তোমার কন্টিনিউয়াস না হতে পারে ওই পয়েন্টে। ডিরেকশনাল ডেরিভেটিভ তাও কিন্তু কন্টিনিউয়াস না হতে পারে। তাহলে এখানে ধরো এই যে প্রবলেম বা থিওরাম যাই বলো, সমস্যা নেই। এটা হচ্ছে তোমার if f is differentiable at c with total derivative tc, if f is differentiable if f is differentiable at, দেখা যাচ্ছে না, একটু এদিকে বোর্ড প্রদেশ হয়ে গেছে, হ্যাঁ, if f is differentiable at c with total derivative, with total derivative কি আমরা এখন জানি, ডেরিভেটিভ উইথ টোটাল ডেরিভেটিভ, এটাকে আমরা বলতেছি যে টিসি, যেহেতু আমরা এইভাবে ডিনোট করছি। তখন আমরা বলতেছি যে, তখন দাবি করতেছি দেন, এতক্ষণ দাবি করতে পারিনি কিন্তু আমরা বলছি দেন এফ ইজ কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াসের ধারণাও কিন্তু আলাদা তোমার সেভারেল ভেরিয়েবলে। এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, সেটাই। এই যে দেখো, এটাই আমরা আমাদের এতক্ষণ কাঙ্ক্ষিত জিনিস ছিল, যে এফ যদি ডিফারেন্সিয়েবল হয় সিতে, যেটা তোমার ওয়ান ভেরিয়েবলে যেটা সত্য, তাহলে এফ অবশ্যই সি বিন্দুতে কন্টিনিউয়াস হয়। কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ বা ডিরেকশনাল ডেরিভেটিভের ক্ষেত্রে সত্য হচ্ছিল না। সেই জন্যই মানুষ এই ডেরিভেটিভের নতুন ধরনের ধারণা নিয়ে আসতে চাচ্ছে। সেটা আমরা দেখাবো, প্রমাণ খুব সহজ। ধরো সলিউশন, প্রবলেম দিয়ে সলিউশন বলো। তাহলে এরকম আবার লিখতে হবে যে সিন্স ধরো এফ ইজ ডিফারেন্সিয়েবল since f is differentiable at c with ধরো with total derivative, তাই না? টোটাল ডেরিভেটিভ আমাদের টিসি, ঠিক আছে? এটা কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। যে তাহলে আমরা লিখতে পারি যে দেন আমাদের যে ডেফিনেশন, কারণ আমরা যেভাবে ডিফাইন করছি, এক এক বই এক এক রকম করে ডিফাইন করে, তুমি যেভাবে ডিফাইন করছো সেইভাবে দিবি। তাহলে আমরা যে ডেফিনেশন জানি কি, এফ অফ সি প্লাস ভি সমান সমান তোমার কি হবে, এফ অফ সি
তাই না, প্লাস টি সি ভি প্লাস তোমার এই যে নর্ম অফ ভি আর হচ্ছে তোমার এরর টার্ম হচ্ছে ইসি অফ ভি। এই যে এদের এক নম্বর নাম দিয়ে রাখছি আমাদের কাছে। এখানে কি লিখতে হবে সাথে, যে এরর টার্মের একটা কিন্তু শর্ত আছে, যদি ভি যদি তোমার টেন্স টু, আমরা ইসি লিখি, ইসি অফ ভি তোমার টেন্স টু 0 অ্যাজ ভি টেন্স টু 0। এই যে এটা হচ্ছে ডেফিনেশন তোমার টোটাল ডেরিভেটিভের। ওই যে মনে রাখার সহজ উপায় যেটা দেখলাম ওখান থেকে আসছে কিন্তু সব। এখন এখানে দেখো খেয়াল করে যে আমাদের তোমাদের মনে আছে কিনা যে আমরা বিভিন্ন ভাবে কিন্তু কন্টিনিউটি ডেফিনেশন দিতে পারতাম। যে আমি দেখো ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে, এটা লাল কালি দিয়ে লিখছি, এটা আমাদের অঙ্কে এরকম হলে কিন্তু তোমার কি হতো, যে লিমিট h টেন্স টু 0 এফ অফ সি প্লাস ভি, ভি না সরি, তখন এইচ দিতে তুমি এখানে আমরা সি কিন্তু এখানে একটা পয়েন্ট, এখন ভেক্টর না, ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে যদি এরকম হতো, এটা মানে কি বলো তো, কি এরকম হওয়া মানে কি দেখা যাচ্ছে? আমরা দেখাইছিলাম কিন্তু বিভিন্ন ফর্ম আছে, এরকম হওয়া মানে কি বলো দেখি। হ্যাঁ আরে এরকম হওয়া মানে কি বলো দেখি। এটা মানে কিন্তু কি লিমিট বোঝাচ্ছে না, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, সে কার সমান, এই সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান। তাহলে তার অর্থ কি এটা, কন্টিনিউয়াস হ্যাঁ তাহলে এই সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু। সি বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস, এরকম একটা ফর্ম কিন্তু আমরা দেখাইছিলাম, ওই যে পড়াইছিলাম কন্টিনিউয়াস এফ ইজ কন্টিনিউয়াস এট সি। আমরা আসলে এই ফর্মে এটাকে তোমার প্রমাণ করব, ঠিক আছে? যে আসলে আমরা দেখাবো যে লিমিট এখানে কি, লিমিট ভি কে ভি টেন্স টু 0 দেখা দেবে, কারণ এখানে তো আমাদের এইচ নেই, যেহেতু ভেক্টর। ভি যদি টেন্স টু 0 হয় তোমাকে দেখাতে হবে যে আমরা জাস্ট এরকম করে দেখাবো, ধর সিমিলারলি এই যে আমরা এখানে এর কাউন্টার পার্ট হবে এরকম, তোমার যে লিমিট, ধর এই যে লিমিট যদি তুমি দেখাতে পারো যে ভি টেন্স টু 0 এফ অফ সি প্লাস ভি, এই সি কিন্তু ভেক্টর এখানে, সমান সমান তুমি যদি দেখাতে পারো যে এফ অফ সি, তাহলেই কিন্তু তুমি বলতে পারবা যে সি বিন্দুতে এফ কন্টিনিউয়াস। জাস্ট এইটুকুই পার্থক্য, আমরা জাস্ট কম্পেয়ার করে করে বোঝার চেষ্টা করছি, নাহলে হুট করে বোঝা মুশকিল। এই ভি কিন্তু ভেক্টর তোমার, হ্যাঁ এই সি ও ভেক্টর, কিন্তু এখানে সি কিন্তু একটা পয়েন্ট, যেহেতু এই জাস্ট একটা সংখ্যা, তোমার এখানে সি একটা পয়েন্ট, জাস্ট রিয়েল নাম্বার, এইটুকু হচ্ছে মূল পার্থক্য। তাহলে আমরা এই জিনিসটা দেখাবো। তাহলে আমরা ধরো এখন এই যে ভি কে টেন্স টু 0 ধরে আমাদের কোনোভাবে দেখাতে হবে যে এই সবগুলো 0-তে চলে যায়, তাহলে তো হয়ে গেল যে এফ অফ সি প্লাস ভি সমান, যদি এফ অফ সি দেখাতে পারি, এফ অফ সি দেখাতে হলে কি এটাকে 0-তে দেখাতে হবে, ভি যখন টেন্স টু 0 এটাও 0। আসলে এই ভি যদি 0 হয় এটা কিন্তু অটোমেটিক টেন্স টু 0, সেটা আমরা জানি আমাদের যে ডেফিনেশন থেকেই। তাহলে এখন এখানে দেখো যে খুব সহজ, কিন্তু এই ডেফিনেশনটা প্রথমে একটু ক্যাচ করা একটু মুশকিল, এখন নতুন ধরনের। ধরো আমরা এখানে দেখাচ্ছি যে লেট, অনেক এদিকে লিখছি, সরি এদিকে বোর্ড করে এদিকে আনতে হবে, কোন সরাসরি, হ্যাঁ ধরো আমরা এখানে দেখাচ্ছি যে লেট এই যে ভি যদি, এটা কিন্তু ভি যদি তোমার টেন্স টু 0 হয়, হ্যাঁ ভি যদি তোমার টেন্স টু 0 হয় ইন 1, অন নাম দিচ্ছি তো, তাহলে আমরা এটা দেন এটা অবভিয়াস যে দেন এরর টার্ম কি হবে, এটা আমরা জানি যে এরর টার্ম দেন এরর টার্ম, পুরো এরর টার্ম এখানে কি ইসি অফ এই যে নর্ম অফ ভি, ইসি অফ ভি, যদি ভি যদি টেন্স টু 0 হয়, নর্ম অফ ভি কিন্তু টেন্স টু 0, এটা তোমরা জানো, ইসি অফ ভি ও টেন্স টু 0, আমাদের যে ডেফিনেশন এই যে ইসি অফ ভি টেন্স টু 0, নর্ম অফ ভি টেন্স টু 0, তাহলে অবশ্যই এই এরর টার্ম পুরাটা অবশ্যই টেন্স টু তোমার 0 হবে। তাহলে এখন আমাদের খালি দেখাতে হবে যে এই টার্মটা তোমার 0-তে যায় কিনা, এটা হচ্ছে আমাদের মূল, টিসি অফ ভি তোমার 0-তে যায় কিনা, সেটা আমাদের দেখাতে হবে। এটা হচ্ছে মূল জিনিস, আমরা এটুকু দেখাতে চাই। তোমরা তো অবশ্যই লিনিয়ার কম্বিনেশন পড়ছো নাকি, পড়ছো না? একটু তো যাক মনে না থাকলেও সমস্যা নেই, পড়েছি স্যার লিনিয়ার কম্বিনেশন। তাহলে ধরো এই ভি তো ধরো কি আমরা আর এন এর একটা নিছিলাম কিন্তু আমরা, তাই না?
তাহলে আমাদের আর মূল দেখাতে হবে তোমার টিসি অফ ভি টেন্স টু 0, যদি ভি টেন্স টু 0 হয়, এটাই আমাদের মূল টার্গেট। তাহলে ভি ধরো যে কোনো একটা ভেক্টর, তাই না? এই যে ধরো ভি, ধরো এই যে ভি তো আমাদের কি ছিল, ভি ইন আর এন কিন্তু এটা, তাই না? দেন আমরা এরকম লিখতে পারি, দেন ভি ইকুয়াল টু তোমার দেখো আমরা এখানে এটাকে ছোট ভি অন ইউ ওয়ান, ভি টু ইউ টু, এ অনও দিতে পারতাম, সমস্যা নাই। এ অন দিলে বোধহয় বেশি ভালো তোমাদের বুঝতে, না? এ অনই দিই, কারণ তোমার এ অন এখানে একটা সিন্স লেখো, তাহলে সুবিধা, সিন্স, হ্যাঁ, এ অন দিই, তাহলে তোমাদের বোধহয় বুঝতে একটু সুবিধা হবে। তোমরা এটা ই করছো আমি জানি, যে এ ওয়ান এ টু এরকম ডট 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 প্লাস এ এন ইউএন, ঠিক আছে? এর ই করেন ইউয়ান ইউয়ান, এটা কি কিন্তু বেসিস, এরা হচ্ছে তোমার জাস্ট আমরা হায়ার ইউনিট কোঅর্ডিনেটস ভেক্টর, ঠিক আছে? এটা জানো কিনা জানি না, যে বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা লিখতে পারি হায়ার ইউ ওয়ান ইউ টু, দেখা যাচ্ছে না, সরি, ইউ ওয়ান ইউ টু ডট 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 ইউএন আর দা ইউনিট কোঅর্ডিনেট ভেক্টরস। দেখো এটাকে, এটা জানো? যে লিনিয়ার কম্বিনেশন আকার লেখা না, ধরো 1 0, ধরো আমি একটু লাল কালি দিয়ে লিখে দেখাই, যে তুমি যদি ইউনিট কোঅর্ডিনেট মানে কি, এই যে ধরো আমরা 2 ডাইমেনশনের ক্ষেত্রে এরকম, ধরো ইউ ওয়ান এর চেহারা এরকম, এই যে 1 0, আর ইউ টুর ই হচ্ছে তোমরা এই যে 0 1 এরকম। তাহলে কি তুমি যে কোনো ভেক্টরকে, যে কোনো ভেক্টর নাও না কেন, এই যে দেখো যে কোনো ভেক্টর একটা যদি নাও না কেন, 3 4 কথা একটা ভেক্টর R2 এর, একে কিন্তু তুমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবা না? যে 3 ইন্টু ইউ ওয়ান প্লাস 4 ইন্টু ইউ টু, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এইটাই লিখছি এখানে, যেহেতু আমাদের এন ডাইমেনশন, তাহলে ইউ ওয়ানটা আছে তোমার 1 0 0 0 0 0 এন পর্যন্ত, আর ইউ টুটা আছে 0, এই সেকেন্ড কোঅর্ডিনেটে 1 আর সব 0, ইউ থ্রি হচ্ছে তোমার 0 0 1, থার্ড কোঅর্ডিনেটে 1 আর সব জায়গা 0, এরকম করে আমরা লিখতে পারি। হ্যাঁ, এটা জাস্ট এই যে যেহেতু এই যে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। তাহলে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে, এখন দেখো আমরা যেহেতু বাই দ্য লিনিয়ারিটি প্রপার্টি, এখন মূল কি হচ্ছে, লিনিয়ারিটি প্রপার্টি ব্যবহার করে, এই দেখো বাই লিনিয়ারিটি প্রপার্টিস, ধরো দুটো প্রপার্টিস আমরা ব্যবহার করবো। বাই লিনিয়ারিটি প্রপার্টিস ধরো কি লিখতে পারি আমরা, যদি আমাদের কিন্তু মনে, এই যে আমরা কিন্তু বলছিলাম টিসি কিন্তু একটা লিনিয়ার ফাংশন, তাহলে টিসি অফ ভি তুমি এরকম লিখতে পারো যে টিসি অফ এই যে এ অন ইউ অন এ টু ইউ টু প্লাস এ এন ইউ এন, ঠিক আছে? এখন যেহেতু লিনিয়ার, এই যে দেখো এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবা, কিন্তু টি অফ এ ওয়ান একবারে লিখে দিয়ে এরকম লিখতে পারে এ ওয়ান টি সি ইউ ওয়ান এ টু, এই যে এটা কিন্তু লিনিয়ার প্রপার্টি অনুসারে, যেহেতু লিনিয়ার ফাংশন, আমরা বলছিলাম যে আমাদের যে টোটাল ডেরিভেটিভ সে কিন্তু একটা লিনিয়ার ফাংশন, মানে এখানে একটা ডেরিভেটিভ হচ্ছে তোমার একটা ফাংশন, ডেরিভেটিভ কিন্তু তোমার একটা ই না, ভ্যালু না, এটাই হচ্ছে মূল পার্থক্য। এ এন টি অফ, সরি টিসি বাদ পড়ে গেছে কিন্তু এখানে, টিসি অফ ইউএন, ঠিক আছে? এইটুকু আমরা আশা করি লিখতে পারবা। এটা কিন্তু কি, এই যে এফ অফ ইউ প্লাস ভি সমান সমান লিখতে না তোমরা, মনে আছে আমি জানি, যে এরকম করে লিখতে নাই, যে আমি জাস্ট একবার এফ যদি লিনিয়ার হয়, লাল কালি দিয়ে লিখি, সরি, এবার তখন বুঝবা যে এটা অঙ্কের অংশ না। এফ যদি তোমার লিনিয়ার হয়, এফ অফ ইউ প্লাস ভি, তোমরা কি লিখতে, এফ অফ ইউ মনে আছে,
পড়ছো, এগুলো পড়ছো তো নাকি পড়োনি? আর এফ অফ কে ইউ সমান কি লিখতে তুমি? কে এফ অফ ইউ এরকম লিখতে না? মনে আছে এটা? জি স্যার। আর সেই এই দুটোকে ব্যবহার করে লিখছি। প্রথমে টিসি অফ এ ওয়ান ইউ ওয়ান যোগ টিসি অফ এ টু ইউ টু প্লাস ডট ডট টিসি অফ এ এন ইউ এন, তারপরে এই যে কে কে বার করছি, মানে একবারে লিখে দিয়ে দেয় এটা সমাজ এ ওয়ান টিসি ইউ ওয়ান, ঠিক আছে, এ টু টিসি ইউ টু। এই যে তাহলে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে যদি ভি যদি তোমার টেন্স টু জিরো হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এটা এটা জানো কিনা আমি জানি না, এটা হচ্ছে আসলে আমরা আমরা খেয়াল করে দেখো, এটা আমি ইচ্ছা করে লিখছি। এই যে দেখো তোমার যদি এরকম ই হয়, আসলে দেখো এই যে ইউ ওয়ান যদি 1 0 আর ইউ টু যদি 0 2 হয়, আসলে খেয়াল করে দেখো এর যে কোফিসিয়েন্টটা সেটাই কিন্তু এর কোঅর্ডিনেট 3 4। এই যে 3 4 কিন্তু কি দেখো এই ইউ ওয়ান এর কোফিসিয়েন্ট আর ইউ টুর কোফিসিয়েন্টটা কিন্তু এই কোঅর্ডিনেটটা 3 4। তা আমরা আমরা যখন বলতেছি ভি, ভি কে ধরো এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে লিখছি যে ভি সমান সমান এ ওয়ান ইউ ওয়ান এ টু ইউ টু এন, তাহলে তোমার এই ভি এর কোঅর্ডিনেট কত? তোমার এ ওয়ান এ টু এ এন। এখন এই ভি নিজে যদি 0 হয়, 0-র দিকে যায়, তাহলে অবশ্যই অবশ্যই তোমার এই কোঅর্ডিনেট গুলো 0-তে যেতে হবে, না হলে তো কিন্তু কোনোদিন তোমার ই হবে না। তাহলে আমরা এরকম বলতে পারি কিন্তু দেখো if if v tends to 0 then এই যে দেখো যে এ ওয়ান সে কিন্তু তোমার টেন্স টু 0, এ টু সেও কিন্তু টেন্স টু 0, এরকম করে তোমার ডট ডট ডট, মানে ভি এর কোঅর্ডিনেট ভি নিজে যদি 0 হয় তাহলে অবশ্যই তার কোঅর্ডিনেট 0 হলে এ এন সেও কিন্তু টেন্স টু তোমার 0। হ্যাঁ, তাহলে এইবার দেখো এখানতে আমরা বলতে পারি যে therefore লিমিট, দেখা যাচ্ছে না, লিমিট ধরো ভি টেন্স টু 0 যদি হয় তাহলে কিন্তু তোমার টিসি অফ ভি সরি টিসি অফ ভি সে কিন্তু তোমার অবশ্যই, যেহেতু এ ওয়ান টেন্স টু 0 তাহলে এ 0 হয়ে যাবে, এ টু টেন্স টু 0 যদি ভি টেন্স টু 0 হয় এই যে এই টার্মও 0 হয়ে যাবে, তাহলে এর অবশ্যই অবশ্যই তোমার কিন্তু 0। তাহলে আমরা কি আসলে কি দেখলাম, ভি যদি টেন্স টু 0 হয় তোমার ফাইনালি আমরা এখানে ভি যদি টেন্স টু 0 হয় ধরো therefore ফাইনালি বা হেন্স যাই বলো সমস্যা নেই, যে আমরা কি পাচ্ছি দেখো লিমিট ভি টেন্স টু 0 আমরা পাচ্ছি কি এফ অফ সি প্লাস ভি ইকুয়াল টু আলটিমেটলি এফ অফ সি। এই যে দেখো ভি যদি টেন্স টু 0 হয় আমরা প্রমাণ করছি এই টার্মও 0 হবে আর এরর টার্মও 0 হবে, তোমার এই যে আমাদের যে মূল টোটাল ডেরিভেটিভ এই টার্মও 0 হবে প্রমাণ করছি, এই টার্মও 0 হবে, তাহলে অবশ্যই ভি টেন্স টু 0 হলে এফ অফ সি প্লাস ভি ইকুয়াল টু তোমার এফ অফ সি, মানে এফ ইজ কন্টিনিউয়াস এট সি। এটাই আমাদের কি ছিল, তোমার মেইন টার্গেট ছিল। এটা মানুষ অনেক বছর চিন্তা করে এটা বের করছে, কিন্তু এমন করতে হবে যাতে ওই আগের ডেরিভেটিভ গুলো ঠিক থাকে। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে therefore এফ ইজ, এখানে এটাতে হেন্স লেখা ভালো আর কি, তুমি এখানে যদি হেন্স লেখো তাহলে বেশি সুবিধা, যে হেন্স হেন্স লেখো তাহলে ভালো। therefore এফ ইজ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস at তোমার সি। এখানে আসলে আমি জানি বুঝতে পারছো কিনা আমি জানি না, এখানে মূল ট্রিক কিন্তু এই জায়গাটা, এই ভি টেন্স টু 0 হলে কেন এ ওয়ান এ টু এন টেন্স টু 0, এটা কি বুঝতে পারছো তোমরা? স্যার বুঝতে পেরেছি। কারণ ভি যদি টেন্স টু 0 হয়, ভি মানে কি আমরা যদি এই ভিকে এরকম লিনিয়ার কম্বিনেশন আর লিখি, খেয়াল করে দেখো এই এই যে কোফিসিয়েন্ট গুলো সেটাই কিন্তু তোমার স্থানাঙ্ক হয়, কোঅর্ডিনেট। তাহলে তোমার ভি যদি নিজে একটা একটা ভেক্টর 0 কখন হবে, যদি সে একবার তার সকল কম্পোনেন্ট তোমার 0 হয়, তাহলে ভি টেন্স টু 0 হলে অটোমেটিক্যালি সকল কম্পোনেন্ট তোমার এই যে এ ওয়ান এ টু মানে তার কোঅর্ডিনেট 0, আর যদি এ ওয়ান এ টু 0 হলে এই টার্মটা 0 এই টার্মটা 0 এই টার্মটা 0, তাহলে ভি টেন্স টু 0 হলে ডান পাশ পুরা 0। এই যে
এইটাই আছে আমরা খুঁজতে চাচ্ছিলাম যে এমন ডেরিভেটিভ। আমরা কিন্তু কিছু অঙ্ক দেখাইছিলাম তোমার যে ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট। আমি তো আজকে এই চ্যাপ্টারটা শেষ করতে চাচ্ছি, আর 5 মিনিটে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে করব। হ্যাঁ, তোমাদের কি 10টায় কি ক্লাস হয়েছে নাকি আবার? 10:10টায় দেখো। ক্লাস আছে স্যার। 10:10টায়? হ্যাঁ স্যার। ও এখন শিডিউল দিছে না, তাহলে তো সময় নেই। কোন স্যারের ক্লাস এখন? স্যার রাশিদুল নবী স্যার। ও তাহলে তো সময় নেই আর, বাজে গেছে। ঠিক আছে, তাহলে আগামী দিন আমরা ওই যে পড়ে নতুন চ্যাপ্টার এই সিকোয়েন্স এন্ড সিরিজ, তাহলে 2 সেট আমাদের শেষ হলো আর কি। আগামী দিন অল্প একটু পড়ে আমরা করব। তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, আজকে আসলে প্রথমে 10 মিনিট নষ্ট হয়ে গেছে, 10-15 মিনিট যান্ত্রিক গুলো। ওকে, ভালো থাকো সবাই। হ্যাঁ।